1883 9ই ডিসেম্বর বিয়ে হলো রবীন্দ্রনাথের, কাদম্বরীর প্রাণের রবির। আর তারপর 1884 19শে এপ্রিল আফিম খেলেন কাদম্বরী। রবীন্দ্রনাথের নতুন বৌঠান মারা গেলেন 21 এপ্রিল, 2 দিন পর। তার শেষ চিকিৎসার জন্য এলেন সাহেবী ডাক্তার। রাতে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার। আর তারপর যখন তার অবস্থা আরো খারাপ হচ্ছিল, তখন আনা হলো আরো একজন দামি ডাক্তার। এই এতজন ডাক্তারের জন্য দুবেলা মহাভোজ আসতে লাগলো বাইরের বড় হোটেল থেকে। এত সব আয়োজন তো ছিল কাদম্বরীর জন্যই, থাকবে নাই বা কেন? এত বড় বাড়ির পৌঁছ এসে বাড়ির চাকর শ্যাম গাঙ্গুলির মেয়ে কাদম্বরী, ঠাকুর পরিবারের ভাষায় কালো রোগা অশিক্ষিত মেয়ে কাদম্বরী। কাদম্বরী নয়, সেই বিখ্যাত ঠাকুর পরিবারের বউ কাদম্বরী দেবী। আর সেই জন্যই বোধহয় জ্যোতিরিন্দ্রনাথের এবং রবীন্দ্রনাথের বাবা গৃহকর্তা দেবেন্দ্রনাথের একটু কঠোর আদেশেই লোপাট করা হয়েছিল আত্মহত্যার কুল প্রমাণ। আর সেজন্যই বোধহয় ঘুষ দিয়ে বন্ধ করা হয়েছিল সংবাদপত্রের মুখ। আর সেই জন্যই বোধহয় তার দেহ পাঠানো হলো না মর্গে, পাছে সেখান থেকে বেরিয়ে যায় কাদম্বরী দেবীর অস্বাভাবিক মৃত্যুর খবর। কারণ সে যে ছিল বিখ্যাত জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী, কারণ সে যে ছিল বিখ্যাত দেবেন্দ্রনাথের পুত্রবধূ, কারণ সে যে ছিল বিখ্যাত ঠাকুর পরিবারের বউ। সে যে ছিল ঠাকুর পরিবারের বউ, তবে এটা অন্য কথা যে সম্মানের ব্যাপার। সেই সময়, তার শেষ সময় উপস্থিত ছিলেন না কাদম্বরীর স্বামী জ্যোতিরিন্দ্রনাথ। বোধ হয় তিনি একটু ব্যস্ত ছিলেন তার নতুন জাহাজে করে তার মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী দেবীর সাথে বিদেশ ভ্রমণের জন্য। না, শুধুমাত্র তারা দুজন যাননি, সঙ্গে নিয়ে গিয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথকে। তবে সেই সময় উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, কাদম্বরীর রবি। কাদম্বরীর মৃত্যুর পর গৃহকর্তা দেবেন্দ্রনাথের কঠোর আদেশেই আত্মহত্যার কুল প্রমাণ নষ্ট হলেও কাদম্বরীর লেখা ছিল সুইসাইড নোট। সুইসাইড নোট নয়, রবিকে উদ্দেশ্য করে লেখা একটি সুদীর্ঘ চিঠি, যেটি পাওয়া গেছে সম্প্রতি। চিঠিটির বেশিরভাগটাই আগুনে পুড়ে ঝলসে গেছে। কিন্তু এখানে একটা কৌতূহলের বিষয় হলো, দেবেন্দ্রনাথের কঠোর আদেশ অমান্য করে আগুনের মধ্যে থেকে চিঠিটি উদ্ধার করলো কে? রবীন্দ্রনাথ। কিন্তু কেন? যে রবি একদিন তার কাদম্বরীকে উদ্দেশ্য করে লিখেছিল, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, সেই রবি তো লিখতে পেরেছে, হেতা হতে যাও পুরাতন, হেথায় নতুন খেলা আরম্ভ।
নতুন করে সবকিছু শুরু। বছর যে নতুন, ভুল সব ঠিক করার একটা নতুন সুযোগ। পুরনোকে ভুলে নতুনকে বরণ করো। কাদম্বরীর হৃদয় মানতে চেয়েছিল অসম্ভব, অসম্ভব। যে রকম ছিল জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারের চাকরের মেয়ে কাদম্বরী। বিয়ে করে যখন ঠাকুর পরিবারে এলেন তখন কতই বা বয়স, মাত্র 9 বছর। এসেই বুঝেছিল সে যোগ্য নয় সেই ঠাকুর পরিবারের, যোগ্য নয় সে তার শিক্ষিত অভিজাত স্বামীর। বিয়ের পর বাড়ির অন্দরমহলে প্রবেশ করল কাদম্বরী, কিন্তু তার বাবা চাকর বলে অন্দরমহলে প্রবেশের অধিকার দেওয়া হয়নি তাকে কোনো দিন। তিনিও যে আত্মীয় এমন ভাবার মতো উদার মন তাদের বাড়ির ছিল না কারোর। বিয়ের পরও তার স্বামী মত্ত ছিল শিক্ষিতা মেজ বৌঠানের গানে অথবা নায়িকাদের নাটকের মহড়া নিয়ে গভীর প্রেমা আলাপে। সন্তানহীনতার দায়ে সকলেই বাঁচা বলতো তাকে, আর তাই রান্নাঘরে প্রতিনিয়ত গঞ্জনা শুনতে হতো তাকে। সে ছিল চাকরের মেয়ে, সে ছিল স্বামীর অযোগ্য। কথা বারবার মনে করিয়ে দিয়ে আপন খুশিতে সকলে আঘাত করত তাকে। আর মন যে রক্তে রক্তাক্ত করতে ভালো লাগতো সকলের। মেজদাদার কথাটা সর্বদাই তার মনকে আঘাত করত। তিনি বলেছিলেন, চাকরের মেয়ে বউ হয়েছে জ্যোতির বউ, এ বিয়ে মঙ্গলের হতে পারে না কোনো দিন। সে কিন্তু তাদের বাড়ির বউ হতে চায়নি। সে তো এটাও জানতো না যে কেন আনা হয়েছিল তাকে। তবে ঠাকুর পরিবারে আসার পর সে জেনেছে তার স্বামীর পরিবার ব্রাহ্ম ছিল। হিন্দু ঘরের কোনো যোগ্য শিক্ষিতা মেয়ে তাদের ঘরে বিয়ে করত না, আর তাই চাকরের মেয়ে। সত্যটা বুঝতেন সবাই, জানতেনও সবাই, কিন্তু সকলের সামনে মানতেন না কেউ। স্বামী থেকেও ছিল না থাকা, সংসার থেকেও ছিল না থাকা। প্রতি মুহূর্ত তার মরে যেতে ইচ্ছে করত, কিন্তু বেঁচে ছিল শুধু তার জন্য। সেই তার জীবনের সমস্ত অন্ধকার মুছে দিয়েছিল। তার আলোতেই কাদম্বরীর জীবনের সমস্ত অন্ধকার মুছে গিয়েছিল। এছাড়া তার বাঁচার আর কোনো কারণ ছিল না। সকলের রবি ঠাকুরই ছিল কাদম্বরীর রবি। মনে প্রাণে জ্ঞানে সে ছিল অপরূপ, সে ছিল অনন্য, সে ছিল কাদম্বরীর একমাত্র আশা, সে ছিল কাদম্বরীর একমাত্র ভরসা, সে ছিল কাদম্বরীর এক এবং অদ্বিতীয় ভালোবাসা। সকলের থেকে পাওয়া সমস্ত অপমান, সকলের থেকে পাওয়া সমস্ত অসম্মান ধীরে ধীরে মনের কোণে কোণঠাসা হতে বাধ্য হলো। রবির কবিতায়, রবির গানের ভাষায়। একমাত্র সেই ছিল সকলের থেকে আলাদা। একমাত্র সেই বুঝেছিল তার যন্ত্রণা, একমাত্র সেই বুঝেছিল তার বেদনা। একমাত্র সেই যন্ত্রণাকেই বেদনাকেই বুঝেছে এমন নয়, সে আপন করে নিয়েছিল কাদম্বরীর যন্ত্রণাকে, কাদম্বরীর বেদনাকে। একদিন সে ভুলেই গিয়েছিল
যে সে জ্যোতিরিন্দ্রনাথের বিবাহিতা বউ। সে ভুলেই গিয়েছিল তার নিজের কোনো পরিচয় নেই, আর তাই সে নিজের থেকে কোনো সম্পর্কও তৈরি করতে পারত না। আর যদি সে তা করে তা অন্যায়, অপরাধ, অতি স্পর্ধার পরিচয় বহন করে। আর নিজের অজান্তেই এতদিন কাদম্বরী অপরাধে অপরাধী হয়ে গিয়েছিল, আর তার সঙ্গে জুটেছিল অমঙ্গলের পরিচয়ও। এই পরিচয়ের সূত্রপাত হয়েছিল সেই দিন। কাদম্বরীর লেখায়, কাদম্বরীর ভাষায় তা ছিল এইরকম: সেদিন জ্ঞানদানন্দিনীর চোখে দেখলাম আগুন। মনে হয়েছিল এ বাড়িতে যদি কেউ আমাকে সর্বনাশ চান তা তিনি। তবু তুমি ছিলে আমার একান্ত আশ্রয়। সেদিন কি জানতাম ঠাকুরপো, আমি আমার বিজয় বৈজয়ন্তী পুঁতেছি চোরা বালির উপর। তোমার নতুন দাদা লিখলেন নতুন নাটক অলিক বাবু, যে নাটকের নায়ক তুমি আর নায়িকা ছিলাম আমি। সে ছিল বিকেল বেলা অলিক বাবু নাটকের মোহরা। মোহরায় উপস্থিত ছিলেন স্বয়ং নাট্যকারও, এসেছেন মেজ বৌঠান। ঠাকুরপো নিজেই চেয়ারে বসেছেন তিনি, আর তার পায়ের কাছে হাঁটুতে হেলান দিয়ে বসেছেন আমার স্বামী। বসার ভঙ্গি দেখে তাদের নিবিড় অন্তরঙ্গতা বোঝা যায়। মাথায় ধপ করে জ্বলে উঠল আগুন। আমি মেজ বৌঠানকে কেন যেন শুনিয়ে শুনিয়ে তোমার হাত ধরেই তোমার চোখের দিকে সরাসরি তাকিয়ে উচ্চারণ করলাম, আমি জগতের সমক্ষে চন্দ্র সূর্যকে সাক্ষী করিয়া মুক্ত কণ্ঠে বলিব, লক্ষ লক্ষ বার বলিব, তুমি আমার স্বামী। শতবার বলিব, সহস্র বার বলিব, লক্ষ বার বলিব, আমি তোমার স্ত্রী। অন্যদিনে মহড়ার সময় কতবার বলেছি, কিন্তু সেই দিন বলেছি এমন আকুলতার সঙ্গে যে তুমিও তাকিয়ে রইলে আমার দিকে। যাওয়ার দিনে বলে যাই, তোমার সেই নিবিড় অক্ষিপাতের মায়া আমি ভুলতে পারিনি। আমি তাকালাম মেজ বউ ঠাকুরুনের দিকে। চোখে তার কি ঘৃণা, কি রাগ, কি ঈর্ষা! সেই প্রথম ভয় দেখা দিয়েছিল আমার মনে, মৃত্যু ভয়। মেজ বৌঠান উঠে গেলেন মহড়া থেকে। কিছুদিনের মধ্যেই চলে গেলেন তোমার নতুন দাদা। এরপর থেকেই কাদম্বরীর জীবনে সূচনা হয়েছিল অমঙ্গলের। রবির গানে তার কিন্তু আঁচও আসেনি। আসবেই বা কেন, সে তো রবি, তার তো আসা যাওয়া তো লেগেই থাকে সর্বত্র। কাদম্বরী ভুল করেছে, নিজে অন্ধকারকে আড়ালে রেখে রবির আলোতে ডুবে গিয়ে কাদম্বরী ভুল করেছে। রবির আলোয় ছোঁয়ায় উষা হয়ে তাই সমস্ত অপরাধ শুধুমাত্র কাদম্বরীর, রবির নয়। নিজের অপরাধ, নিজের অন্যায় মাথা পেতে নিয়ে অমঙ্গলের সমস্ত পরিচয় বহন করে বারংবার পৃথিবীর রবির ছোঁয়ায় উষা হতে চায়, বরং কাদম্বরী রবির আলোতে উষা হতে চায়। কিন্তু রবির জীবনে তো পৃথিবীর কোনো জায়গা নেই। তবে এটি অন্য কথা, রবি ছাড়া পৃথিবীর কোনো অস্তিত্ব নেই।
রবি ছাড়া কাদম্বরীর কোনো অস্তিত্ব নেই, আর তাই ধ্বংস হয়ে যেতে চায় সে। নিজেকে শেষ করে দিয়েছে সে। না, 4 মাস হলো রবির বিয়ে হয়েছে। রবির জীবনে মঙ্গলের প্রবেশ ঘটেছে। এই 4 মাস আগের ঘটনা কাদম্বরী লিখেছে। এরপর একদিন তুমি এলে আমার ঘরে। সেদিন বিকেলে এইমাত্র চিঠি দিলে একটি আমার হাতে। খুলে দেখি এক অভিনব নিমন্ত্রণ চিঠি। তুমি নিজেই লিখেছ আগামী রবিবার 24শে অগ্রহায়ণ তারিখে শুভ দিনে শুভ লগ্নে আমার পরম আত্মীয় শ্রীমান রবীন্দ্রনাথের শুভ বিবাহ হইবে। আপনি এতদ উপলক্ষে বৈকাল উক্ত দিবসে 6 নম্বর জোড়াসাঁকোর দেবেন্দ্রনাথ ঠাকুরের ভবনে উপস্থিত থাকিয়া বিবাহাদি সংদর্শন করিয়া আমাকে ও আমার আত্মীয়দিগকে বাধিত করিবেন। ইতি অনুগত শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। আর তাই কাদম্বরী থেকে রবির দূরত্ব আরো বেড়েছে। কেননা কাদম্বরীর রবির জীবনে পৃথিবীর পরিচয় নয়, শনির পরিচয় হয়ে বেঁচে আছে। তার মনে হয়েছে অনেক বদলে গেছে রবি, আর তার এই বদলের স্বর্গে কাদম্বরীর মনেরও বদল এসেছে। কারণ এই কদিনই তার বাঁচার ইচ্ছাও চলে গেছে। আগে প্রতি দুপুরে রবি ছুটে আসতো রবি তার কাছে, নতুন কবিতা শুনিয়ে বলতো, এই কবিতা আমাদের কবিতা। এখন আর রবি আসে না, এখন আর কবিতা শোনায় না। তবে কাদম্বরী জেনেছে ইতিমধ্যেই তার রবির একটি কবিতা লিখেছে। সেখানে সে পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে সাদরে গ্রহণ করেছে। কাদম্বরী বুঝেছে রবির বার্তা প্রেরণের এক অভিনব পন্থা। কাদম্বরী বুঝেছে যে তার রবি নতুন পথের সন্ধান করে নিয়েছে, আর তাই কাদম্বরীরও উচিত নতুন পথের সন্ধান করা। আর এই জন্যই কাদম্বরী নতুন পথের সন্ধান করে নেবে। আর তারপর সত্যি সে নিঃশব্দে পুরনো জায়গা, পুরানো পথ, পুরনো জীবন ছেড়ে বিদায় নিল, চির বিদায়। আর এই বিদায় নেওয়ার আগে তার লেখা কথাগুলি ছিল এই রকমই। আমায় ভুলে থাকার কথা আমি তোমায় বলবো না, কারণ আমি জানি অনেক আগেই তুমি আমায় ভুলে গেছো। তাই শুধু একটুকু মাত্র বলবো, ভালো থেকো রবি, ভালো থেকো। কিছু কথা কাদম্বরীর উদ্দেশ্যে। তুমি বেঁচে আছো কাদম্বরী, তোমার রবির কাব্যে। তুমি বেঁচে আছো তোমার রবির গল্পে, তোমার রবির উপন্যাসে। গানে তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো কাদম্বরী, তোমার রবির হয়েই তুমি বেঁচে আছো। সেই দিনও তুমি বেঁচে ছিলে তোমার রবির মনে,
রবির ভালোবাসায়। আর আজও তুমি বেঁচে আছো তোমার রবির সৃষ্টিতে, তোমার রবিতে। তুমি বেঁচে আছো আজকের কাদম্বরীতে, তোমার দেওয়া অতল সীমাহীন ভালোবাসার স্পর্শে। তোমার রবি সৃষ্টি করেছে রাশি রাশি ভালোবাসার অনুভূতি, যা প্রতিনিয়ত অসংখ্য মানুষের মনকে ভিজিয়ে দেয় শ্রাবণের বাড়ি ধারা হয়ে। যে খোলা হাওয়া লাগিয়ে পালে নাম লিখলে মানুষ ডুবেছে প্রতি মুহূর্তে, সেই হাওয়ার সূত্রপাত তোমার থেকেই হয়েছে কাদম্বরী। আর তোমার খোঁপার ফুল থেকেই তো তোমার গলে লেগে থাকা রং দেখে বসন্ত এসেছে তোমার রবির মনে, কাদম্বরীর রবির মনে। আর সেই রং প্রতি মুহূর্ত রাঙিয়ে তুলছে হাজার হাজার মনকে। রবির আলো ছিল উজ্জ্বল, কিন্তু সৌন্দর্য, স্নিগ্ধ সহানুভূতি, বিলাস, ভরসা, ভালোবাসা সবকিছু তো তোমার মধ্যেই নিহিত ছিল কাদম্বরী। তবে কিভাবে তুমি উষা হলে কাদম্বরী? তবে কিভাবে রবি ছাড়া তুমি অসম্পূর্ণ হলে কাদম্বরী? রবি ছাড়া তোমার জীবন অসম্পূর্ণ তো নয়, কাদম্বরী ছাড়া রবির জীবন অসম্পূর্ণ। তুমি কাব্যে অর্ধাঙ্গিনী নও, তুমি নিজেই নিজেতে সম্পূর্ণ। তোমার রবি যাক বা নাই যাক, তুমি ছায়া, তোমার রবি যে অসম্পূর্ণ। হে তুমি, তোমায় ছাড়া তোমারই রবি অসম্পূর্ণ।